আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ফ্রি রামাদান উপলক্ষে দ্বিতীয় ক্লাস চলছে। আল্লাহর অশেষ রহমতে আমরা প্রথম ক্লাসটা শেষ করেছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আমরা গতকাল বিভিন্ন সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলেছিলাম একদম লাস্ট স্টেপে, তাই না? যে সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়, সংখ্যা পদ্ধতি কী এবং সংখ্যা পদ্ধতি কত প্রকার। আমরা মেইনলি কিন্তু বলছিলাম যে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, পজিশনাল, নন পজিশনাল। দেন আমরা সংখ্যা পদ্ধতি পজিশনাল বুঝে গেছি, নন পজিশনালও আমরা বুঝতে পারছি, তাই না? এখন এই নন পজিশনাল যেহেতু আমাদের সমষ্টিগত সংখ্যা পদ্ধতি, এর সবগুলো আমাদের যোগ করে নির্ণয় করতে হয়। এই জন্য এর কোনো প্রকারভেদ আমরা দেখি নাই, বা এর কোনো প্রকারভেদও নেই। আর আমাদের প্রকারভেদ রয়েছে পজিশনাল নাম্বার সিস্টেমে, তাই না? আমরা পজিশনাল নাম্বার সিস্টেমে সব প্রকার দেখেছিলাম, যে পজিশনাল নাম্বার সিস্টেম কত প্রকার? 4 প্রকার, ঠিক আছে? 4 প্রকার। আমরা প্রথমে পড়েছিলাম বাইনারি নাম্বার সিস্টেম। বারবার এগুলো বলতেছি কারণ এগুলো আপনাদের মাথায় যেন সেট হয়ে যায়। তারপরে অক্টাল নাম্বার সিস্টেম, ডেসিমেল নাম্বার সিস্টেম, তারপরে হেক্সাডেসিমেল। বই অনেক সময় ডেসিমাল থাকে, ডেসিমেল থাকে, এগুলো কোনো ফ্যাক্টর, ঠিক আছে? আচ্ছা, সংখ্যা পদ্ধতির বেস নিয়ে কথা বলেছিলাম, যে বেস কি, যে কোনো সংখ্যা পদ্ধতিতে অবস্থিত বা কোনো সংখ্যা পদ্ধতিতে বিদ্যমান অঙ্কগুলোর মোট সমষ্টিকেই সংখ্যা পদ্ধতির বেস বলা হয়। এখন আমাদের বাইনারি নাম্বার সিস্টেমে কয়টা অঙ্ক ছিল? 2টা অঙ্ক ছিল, 0 এবং 1, তাই না? তো বাইনারি নাম্বার সিস্টেমে 0 এবং 1 2টা অঙ্ক রয়েছে, এই জন্য এর বেস হচ্ছে 2। তাহলে এটা কিন্তু গতকাল আমরা দেখছিলাম যে অঙ্ক বা ডিজিট রয়েছে 2টা, 0 এবং 1। আর আমরা বেস বলেছিলাম, বেস বা ভিত্তি হচ্ছে 2। অক্টাল সেম, অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক রয়েছে 8টা, বেস হচ্ছে 8, ঠিক আছে? আবার ডেসিমাল নাম্বার সিস্টেমে অঙ্ক রয়েছে 0 থেকে 9 পর্যন্ত, আর এর বেস হচ্ছে 10। 0 থেকে 9 পর্যন্ত কয়টা? 10টা না? বেস হচ্ছে 10। হেক্সাডেসিমালি হচ্ছে 0 থেকে 9, তারপরে হচ্ছে এ বি এভাবে এফ পর্যন্ত। ভালো করে দেখবেন, হেক্সাডেসিমেল এর ভিতরে 2টা পার্ট আছে। হেক্সা মানে 6, ডেসিমেল মানে হচ্ছে 10। 6 আর 10 যোগ করলে কত হয়? 16। ভালো করে এখন ডেসিমেলে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত আমরা অঙ্ক পেয়েছি, মানে 10টা। আর এই হেক্সার জন্য আলাদা 6টা অঙ্ক, সেটা হচ্ছে এ বি সি ডি ই এফ। এইগুলোর কিন্তু ইকুইভ্যালেন্ট ভ্যালু রয়েছে, এ মানে কিন্তু 10। এগুলো আমরা ম্যাথ করতে আমরা দেখব, ম্যাথ করতে আমরা এই ইকুইভ্যালেন্ট ভ্যালুগুলো ইউজ করব। আর এই হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। আমরা একটু ক্লিয়ার করে নিব এগুলো, ঠিক আছে? তাহলে কার বেস কত? আচ্ছা, সংখ্যা পদ্ধতি বেস কি, এগুলো আমরা অলরেডি জানছি। এখন আসেন যে দশমিক সংখ্যা পদ্ধতি কি। আমরা প্রথমে ডেসিমেল নিয়ে আলোচনা করি। ডেসিমেল নাম্বার সিস্টেম, এনএস দিলাম, ডেসিমেল নাম্বার সিস্টেম। তাহলে আমরা যদি বলা হয়, প্রশ্ন যদি বলা হয় যে ডেসিমেল নাম্বার সিস্টেম কাকে বলা হয়, বা দশমিক নাম্বার সিস্টেম কাকে বলা হয়, বা দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়, আমাদের সংখ্যাগুলো এইভাবে দিব, যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 10টি অঙ্ক বা ডিজিট রয়েছে, যথাক্রমে অঙ্কগুলো লিখবেন 0 1 2 3 4 5 6 7 8 9, এবং যার বেস বা ভিত্তি 10, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। খুবই সহজ একটা সংখ্যা, গতকালও বলছি। তাহলে এখান থেকে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো কি? দশমিক এটা খুবই সহজ, যেহেতু আমরা সবসময় ইউজ করি 0 1 2 3 4 5 এইভাবে 9 পর্যন্ত, তাই না? 0 1 2 3। আমরা এই যে 9-এর পরে 10 বলি, এটা কীভাবে হয় গতকাল কিন্তু আমরা অলরেডি বলছি। এই 0-র পরে কি 1 আছে না? আমার অঙ্ক কিন্তু আছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত। এই 10টা কিন্তু আমার অঙ্ক, আমার ক্ষমতা, আমার পাওয়ার। এর বাহিরে কিন্তু আমার কোনো ক্ষমতা নেই, বা আমার কোনো অঙ্ক লেখার ক্ষমতা নেই। আমি যদি লিখতে চাই আবার এই 10টাই লিখতে হবে, তারপরে 0 থেকে 9 পর্যন্ত লিখতে হবে। বাট আমি এখানেও 0 থেকে 9 পর্যন্ত লিখলাম, এখানেও 0 থেকে 9 পর্যন্ত লিখলাম, তাহলে অঙ্কগুলোর কি কোনো চেঞ্জ হয়েছে, কোনো সংখ্যা তৈরি হয়েছে? হয় নাই। তখনই সংখ্যা তৈরি হবে যখন এই 0-র পরে 1-এর কম্বিনেশনটা সবার সামনে বসাই দিবে। দেখেন, যখন 0-র পরে 1-এর কম্বিনেশনটা বসাইলাম, তখন 9-এর পরের সংখ্যা 10 হইল। এমনি এমনি কিন্তু আসে না। আমরা বলি 9-এর পরের সংখ্যা 10 কেন? এটা এমনি এমনি আসে না, এইভাবেই আসে। যেমন বাইনারিতে আমরা দেখছিলাম 1-এর পরের সংখ্যা 10, অক্টালে দেখছিলাম 7-এর পরের সংখ্যা 10, হেক্সাডেসিমেলে দেখেছিলাম যে এফের পরের সংখ্যা 10। এই সেম রিজনেই, ঠিক আছে? আরেকটা প্রশ্ন আছে, নিচে আমরা দেখি 267 বেস 10 সংখ্যাকে কম্পিউটারে
সরাসরি গ্রহণ করে না, ব্যাখ্যা করো। আচ্ছা, এটা ব্যাখ্যা করার জন্য আমাদের বাইনারি জিনিসটা জানতে হবে। বাইনারি কি বলে? তো বাইনারি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে মাত্র দুইটি অঙ্ক 0 এবং 1 এবং যার বেস 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। আমরা জানি কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছু বোঝে না, তবে মডার্ন কম্পিউটারগুলো অক্টাল এবং হেক্সাডেসিমাল নাম্বার বা সংখ্যা পদ্ধতি গ্রহণ করে বা অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, যেহেতু ভালো করে বোঝেন এটার ব্যাখ্যাটা, যেহেতু এই যে ডেসিমেল নাম্বার সিস্টেম এর 2 মানে এই ডেসিমেল নাম্বার সিস্টেমের অঙ্কগুলো কয়টা? 0 থেকে 9 পর্যন্ত, মানে 10টা অঙ্ক। তাহলে 10টা অঙ্ককে কম্পিউটার ডিটেক্ট করতে গেলে অনেক বড় একটা জটিল প্রক্রিয়া হয়ে যেত, যা কম্পিউটার বোধগম্য হইতো না। কারণ কম্পিউটার অপারেশন হয় কিসে? ডিসি ভোল্টেজে। ডিসি ভোল্টেজের দুইটা টার্মিনাল, দুইটা হচ্ছে অবস্থা, একটা হচ্ছে হাই ভোল্টেজ আর একটা হচ্ছে লো ভোল্টেজ। তাহলে আমরা বলতে একটা হাই একটা লো। তাহলে আমাদের বাইনারি নাম্বার সিস্টেমেরও কিন্তু দুইটা অবস্থা। ঠিক আছে, একটা কি বলেন তো? 0 আর একটা হচ্ছে 1। তাহলে দেখেন 0 এবং 1 হাই এবং লো, এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে বা মিলিত হচ্ছে। এই জন্য বাইনারি নাম্বার সিস্টেমে কম্পিউটার অপারেট করে বা সরাসরি কম্পিউটার বাইনারি নাম্বার সিস্টেম গ্রহণ করে, অন্য কোনো নাম্বার সিস্টেম গ্রহণ করে না। হেক্সাডেসিমাল অক্টাল গ্রহণ করে কিভাবে? তখন আমরা বুঝতে পারবো যখন হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব। হ্যাঁ, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব, তখন বুঝবো। কারণ কি, হেক্সাডেসিমালে একটা ডিজিট, বাইনারিতে 4 বিট। তো হেক্সাডেসিমাল গ্রহণ করে অ্যাজ লাইক এইভাবে যে হেক্সাডেসিমাল যখন আমি ইনপুট দিব তখন সে বাইনারি 4 বিট ইনপুট দেওয়া হবে। তো অ্যাজ লাইক হেক্সাডেসিমাল মানে ওই বাইনারির কথাই বলা হচ্ছে, কিন্তু ডেসিমেল ডিরেক্ট কম্পিউটার গ্রহণ করতে পারে না, কারণ এর অঙ্ক সংখ্যা অনেক বেশি, এর অবস্থাও বেশি হবে, এই জন্য কম্পিউটার এটাকে গ্রহণ করতে পারবে না। তো এইটা একটা অঙ্ক, এটা অনেক সময় খ অথবা গতেও আসতে পারে। চলেন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি কি। তো বাইনারি সংখ্যা পদ্ধতি, আমরা কিন্তু সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি, মেইনলি হচ্ছে সংখ্যা পদ্ধতি কি, কাকে বলে, এইগুলো নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, এর আগে আমরা আরেকটা জিনিস একটু দেখি। ডেসিমেলে কোন সংখ্যাটি সঠিক অনেক সময় নৈর্ব্যক্তিকে আসে, আমরা অনেক সময় বলি এটা বইয়ের বাহির থেকে দিচ্ছে। আচ্ছা, আমি একটা নৈর্ব্যক্তিক দিয়ে দেখেন, কোন সংখ্যাটি সঠিক, নিচের কোন সংখ্যাটি সঠিক, এইটা একটা প্রশ্ন দিল। আপনার 1 নম্বরে দেওয়া হলো 2 3 5, বেস দিল 5। 2 নাম্বার 2 4 6, বেস 8। 3 নাম্বার 2 3 4, বেস 4। 4 নাম্বার 2 8 9, বেস 9। দেখেন এই প্রশ্নটা দেখলে আপনি প্রথমেই বলবেন প্রশ্নই ভুল, কারণ আমরা পড়ে আসছি 4টা নাম্বার সিস্টেম। একটা হচ্ছে বাইনারি, বেস হচ্ছে 2, অক্টাল বেস 8, ডেসিমেল বেস 10 আর হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16। বাট এখানে আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন এখানে বেস কি কি আছে। একটা হচ্ছে 5, একটা 8, একটা 4, একটা 9, তাই না? যা আমরা যেগুলো পড়ছি তার সাথে একটাও অ্যাডজাস্ট না, শুধু অক্টাল ছাড়া। আপনি কি করবেন, এইটা সঠিক দিবেন, এটা ঠিক আছে, এটা সঠিক, বাট এইগুলা মনে করবেন যে রং। সাপোজ আমি সবগুলো যদি ভুল বানাই, সাপোজ এখানে আমি 8 দিলাম, দিয়ে বেস 8 দিলাম, আপনি কি করবেন, এইটাই সঠিক দিবেন। আমাকে আগে বুঝতে হবে সংখ্যাটা সঠিক হওয়ার শর্ত কি। আমার একটা সংখ্যা কখন বলবো এটা সঠিক, কখন বলবো এটা ভুল, বেস কি আছে এটা আমাদের ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, বেস যেটা ইচ্ছে সেটা থাক, 5 থাক, 4 থাক, 9 থাক, 8 থাক, যেটা থাক, সমস্যা নেই। কিন্তু আমাদের দেখতে হবে যে সংখ্যাটা সঠিক হওয়ার শর্ত কি। তাহলে শর্তগুলো আমরা একটু দেখে নিই, খুবই ইম্পর্টেন্ট একটা নৈর্ব্যক্তিক। শর্তগুলোর ভিতরে প্রথম যে শর্ত সেটা হচ্ছে আমার যে নাম্বারটা থাকবে, এখানে যে বেসটা থাকবে, বেস 4, তাহলে আমি লিখি বেস এর সমান বা বেজের বড়, বেস এর বড় কোনো অঙ্ক ওই নাম্বারে থাকবে না। আমি ইংলিশে একটু লিখি, ওই নাম্বারে থাকবে না। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি বুঝাই দিই, ভালো করে দেখেন। এখানে আমরা একটু বুঝাই দিই। দেখেন এখানে 4 8 দিয়েছিলাম, তাই না? বেজের সমান বা বেজের বড় কোনো অঙ্ক ওই নাম্বারে থাকবে না। তাহলে আমি এই বেসটার দিকে প্রথম ফোকাস করব। বেস কত আছে? 5। আমি দেখব এরই ভিতরে 5 অথবা 5-এর বড় কোনো যদি অঙ্ক থাকে তাহলে এটা ভুল। দেখেন এখানে বেস 5 আছে,
এখানে 5 একটা অঙ্ক আছে, তাহলে এটা ভুল। এখানে বেস 4 আছে, বেস 4 একটা অঙ্ক আছে, মানে আমি কি বলছি, বেজের সমানও থাকবে না, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে বেজের সমানও থাকবে না, বেজের বড়ও থাকবে না। এই দুইটা কথা আমরা যদি মাথায় রাখি, যে বেজের সমানও থাকবে না, বেজের বড়, তাহলে এটাও ভুল। দেখেন এটাও 8 আছে, এখানেও 8 আমি পরে দিচ্ছি, তার মানে এটাও ভুল। নাম্বার সিস্টেম সঠিক, যেটা বেজ 8 আছে মানে কি, হ্যাঁ অক্টাল নাম্বার সিস্টেম আছে, এটা আমরা জানি, বাট এই যে এই অঙ্কগুলোতে 8 থাকতে পারবে না, অক্টালের ভিতরে তো 8 নাই, তাহলে এটা ভুল। আবার দেখেন এখানে বেজ 9 আছে, এর ভিতরে অঙ্কও 9 আছে, এটাও ভুল। ঠিক আছে, তাহলে কখন সঠিক হইতো, এই বেজের থেকে যে কোনো মানে সব অঙ্কগুলোর মধ্যে আপনার বেজের সমান কোনো অঙ্ক থাকতে পারবে না। সাপোজ আমি যদি আরেকটা অপশন দিতাম এইভাবে 2 4 5, আমি বেস দিতাম এখানে 6, তাহলে এইটা সঠিক হইতো। আমার এখানে বেস 6 মানে এই অঙ্ক সংখ্যা পদ্ধতি আছে কি নাই এটা আমার দেখার কোনো প্রশ্ন নাই বা কোনো কথাই নাই। আমরা জাস্ট দেখব এই বেজের সমান বা বেজের বড় কোনো আছে কিনা, বড় থাকলে বা সমান থাকলেই ভুল, যদি না থাকে তাহলে এই সংখ্যাটা সঠিক। ঠিক আছে, তো এই নৈবিত্তিকটা সাধারণত অনেক আসে, হ্যাঁ অনেক আসে, একটু ডিফিকাল্ট, আমরা যদি বেসিকটা না জানি এইটা আমরা কিন্তু বুঝতে পারবো না। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সটে আমরা একটু দেখি যে বাইনারি সংখ্যা পদ্ধতি কি, আমরা অলরেডি কিন্তু গতকাল কথা বলেছি, তারপরে একটু আলোচনা করি। বাইনারি নাম্বার সিস্টেম, আমরা কি বলছিলাম, বাইনারিতে 0 এবং 1 এই দুইটা মাত্রই বিট থাকে। আর আমরা জানি কম্পিউটার মোবাইল ফোন এগুলো আসলে যদি বলি ইলেকট্রনিকভাবে এগুলো যেগুলো অপারেট হয় বা অপারেশন হয়, সেগুলো 0 এবং 1 এই কম্বিনেশনে অপারেশন হয়। আমরা এটা যে সংখ্যা বাড়াইতেছে, আমরা গতকাল বলছিলাম আমরা 0 এবং 1 এইটা ছাড়া আমাদের কাছে কিন্তু কোনো কিছু নাই। মানে আপনাকে এইভাবে কল্পনা করতে হবে যে আমার কাছে 0 এবং 1 ছাড়া পৃথিবীতে আর কিছুই নাই। সাপোজ আপনার কাছে বলা হচ্ছে বাংলাদেশে আপনি আসছেন, আপনার কাছে ডলার থাকা না থাকা কোনো ফ্যাক্ট না, কিন্তু বাংলাদেশে আপনি চলতে হলে টাকাই চলতে হবে, মানে টাকা দিয়ে আপনাকে সব কাজ করতে হবে। তো বাইনারিতে যদি আপনি কোনো কিছু করতে চান, 0 এবং 1 ছাড়া কিছুই করতে পারবেন না। এখন দেখেন আমি 0 এবং 1 লিখলাম, এখানে 0 এবং 1, আবার এখানে 0 এবং 1, তাহলে সংখ্যা কি বৃদ্ধি পাইছে? এখানে কোনো সংখ্যা কিন্তু এক্সটেন্ড হয়নি, বৃদ্ধিও পায়নি। আমার একটা সংখ্যা বৃদ্ধি করতে গেলে কি করতে হবে, 0-র পরে যে 1 আছে এই 1টা সবার সামনে বসাই দিতে হবে। এখন দেখেন নিচেও তো আমার সংখ্যা বৃদ্ধি করব, তাহলে এই যে 1-এর পরে আমার নতুন কম্বিনেশন চলে আসলো 1 0, তাহলে আমি সবার সামনে 1 0 বসাই দেবো, এই দুটোর সামনে। আলটিমেটলি দেখবেন এটা 0 মানে 0, 1 মানে 1, এটা 1 0 মানে কি 2 এর সমতুল্য, 1 1 মানে 3, 1 0 0 মানে কি 4, 1 0 1 মানে কি 5। ঠিক আছে, তাহলে এই যে দেখবেন এটা ডেসিমেলে আসতেছে আর এটা হচ্ছে বাইনারি, তাহলে এটার বাইনারি আমরা বললে 3-এর বাইনারি কত 1 1, 4-এর বাইনারি কি 1 0 0, তাহলে কীভাবে আসছে এইটা আমরা অলরেডি কিন্তু বুঝতে পারছি, তাই না? তো এখান থেকেও এই নৈমিত্তিক আসে, দেখবেন 1 0 1 1, এখানে 2 দিয়ে বেস 2 দিছে, নাম্বার কি সঠিক? না, ভুল। বাইনারিতে 2 নামে কোনো অঙ্কই নাই, তাহলে সঠিক হবে কীভাবে? বাইনারিতে 2 নামে কোনো অঙ্ক আছে? নাই, তাহলে এটা ভুল। তাহলে এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যে আসলে কোনটা সঠিক কোনটা ভুল এইটা আমাদের জানতে হবে। ও আচ্ছা, লেখা ছোট, আচ্ছা লেখা আমি বড় করার ট্রাই করতেছি, হ্যাঁ সমস্যা নেই। তাহলে ঠিক আছে, আমরা বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে জানলাম যে বাইনারি নাম্বার সিস্টেমে 2টা অঙ্ক থাকে, এর বেস 2, তাকে বাইনারি নাম্বার সিস্টেম বলা হয়। এখান থেকে কিন্তু বারবার নৈমিত্তিক আসে যে 1-এর পরে সংখ্যা 10 কোন নাম্বার সিস্টেমে, বাইনারি নাম্বার সিস্টেমে। দেখেন এগুলো নিয়ে অনেক আসলে কথা বলা যায়, হ্যাঁ অনেক এমসিকিউ আপনারা পাবেন যেগুলো মনে হবে যে আসলে ভুল বা বইয়ের। 1 + 1 = 10 যা কথা, তারপর হচ্ছে 3 - 1 = 10 সেম কথা। ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন। আবার অনেক সময় অনেক বই দেখবেন 5 - 3 = 10 লেখা আছে, আপনি অবাক হবেন কী ব্যাপার 5 - 3 = 10 কীভাবে হয়। আপনি ওইভাবে চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন যেটাই 2 সেটাই বাইনারিতে 10, মানে আপনার কাছে স্বাভাবিক নিয়মে যেটা 2 সেটা বাইনারিতে 10, এইভাবে আপনি চিন্তা করবেন। আচ্ছা দেখেন এখানে একটা প্রশ্ন আছে, কম্পিউটার সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে ব্যাখ্যা করো, যেটার ব্যাখ্যা অলরেডি আমি কিন্তু প্রথমেই দিয়েছি। যে বাইনারিতে কয়টা বলেন তো, 2টা অঙ্ক রয়েছে, যা 0 এবং 1, এবং আমরা যখন ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করি এই 2টা অবস্থায় কিন্তু কাজ করে। কী কী কাজ করে বলেন তো, 0 এবং 1-এ কাজ করে, 0 এবং 1-এ অপারেশন করে। এই জন্য কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি ইউজ করে, যার কারণে 2টা অবস্থাতে হচ্ছে আমরা নির্ণয় করতে পারি বা 2টা অবস্থাকে এটা প্রকাশ করতে পারি। এই জন্য কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি ইউজ করে। এটা বই আপনারা অসংখ্যবার পাবেন। এই যে এইটা একটা প্রশ্ন আছে, দেখেন 2টা প্রশ্নে আমরা অলরেডি কিন্তু এটার অ্যান্সার দিয়ে দিয়েছি। 1 + 1 = 10 হতে পারে কিনা ব্যাখ্যা করো।
এটার কিন্তু আমরা যদি হচ্ছে যোগের মাধ্যমে করি সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া যায়, ঠিক আছে। আর আমরা এইভাবে করলে ব্যাখ্যাটা একটু উইক হয়, তারপরও সঠিক ব্যাখ্যায়। কারণ আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ওয়ানের পরের সংখ্যা কি, ওয়ানের পরের সংখ্যা হচ্ছে 10। এখন পরের সংখ্যা বলতে আমরা এভাবে লিখবো যে পরের সংখ্যা, কোনো কিছু পরের সংখ্যা বলতে 1 যোগ। তাহলে আমরা জানি বাইনারিতে ওয়ানের পরের সংখ্যা অর্থাৎ 1+1=10 হয়, এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। আবার হচ্ছে নিচের এই যে বললাম নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক একটা নাম্বার দেওয়া আছে, আমরা এইভাবে প্রথম ওই যে আমার শর্তটা লিখতে হবে যে আমরা জানি কোনো সংখ্যা সঠিক হওয়ার পূর্ব শর্ত হচ্ছে যে ওই সংখ্যার মধ্যে অঙ্কগুলো বেজের সমান অথবা বেজ থেকে বড় হতে পারবে না। এটা হচ্ছে পূর্ব শর্ত, মানে প্রথম শর্ত। মানে এইটা প্রথম কথা, এইটা লেখা মানে আপনি মার্ক পেয়ে যাবেন, এইটা লেখা মানে আপনি মার্ক পেয়ে গেছেন। কারণ কি দেখেন, এখানে আমার বেজ আছে 2, বেজ আছে 2, তাহলে এই 2 বেজের সমান কোনো অঙ্ক ভিতরে থাকা মানে সংখ্যাটা ইনভ্যালিড, ঠিক আছে। তাহলে এইটাও আমি ব্যাখ্যা পাইছি। দশমিক এবং বাইনারি সংখ্যা পদ্ধতির মূল পার্থক্য হলো ভিত্তিতে। মূল পার্থক্য কি ভিত্তিতে, এটা ব্যাখ্যা করার কিছু না, এটা অলরেডি আপনি পারবেন। কারণ কি, দশমিকের বেস হচ্ছে কত 10, আর বাইনারি বেস কত 2। দশমিক অঙ্ক রয়েছে 10টা, বাইনারি রয়েছে 2টা। তাহলে এর মধ্যে মূল পার্থক্য কি, পার্থক্য বেজে। আমি শুধু বেস বাড়াইলে আমার অঙ্ক কিন্তু অলরেডি বেড়ে যায়, আপনি বেড়ে যাবে। কারণ কি, আপনি যদি আমি এখানে 4 বেজের যদি একটা অঙ্ক লিখতে চাই, আপনি কি করবেন 0 1 2 3 পর্যন্ত লিখবেন। আমি যদি 5 বেস লিখি তার মানে এটা কত পর্যন্ত হয়ে যাবে 4 পর্যন্ত হয়ে যাবে। আমি যদি 6 বেস লিখি এটা কত পর্যন্ত হয়ে যাবে 5 পর্যন্ত হয়ে যাবে। আমি 7 বেস লিখি তাহলে এটা 6 পর্যন্ত হয়ে যাবে। 8 বেস লিখলে দেখেন এখানে 7 পর্যন্ত হচ্ছে। আমার বেস বাড়লে অঙ্কগুলো বেড়ে যায়। তার মানে কি, এই দশমিক এবং বাইনারি সংখ্যা পদ্ধতির মূল পার্থক্যটা কিন্তু আসলে বেজে। এই জন্য বেস দ্বারাই কিন্তু সংখ্যা দুটাকে আমরা পৃথক বা আলাদা আলাদা করতে পারি, ঠিক আছে। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ছোট হইলেও এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন দেখুন সুন্দর একটা প্রশ্ন যে 6 + 5 + 3 = 110 হতে পারে, ব্যাখ্যা করে। দেখেন আমরা একবারে এখানে যোগটাও শিখে নিই। দেখেন আমরা বাইনারি নির্ণয় করা শিখছি না, এখনো শিখি নাই। তো আজকের ক্লাসে একটু ছোট্ট করে আমরা শিখে নিই বাইনারি নির্ণয় করব, কীভাবে নির্ণয় করব। আচ্ছা, আমরা এটা সাধারণত যোগ করি। আমরা আগে 6 5 যোগ করে 11, 11 আর 5 3 যোগ করলে 14 হয়। এখন আমার 14-র বাইনারি কত, এইটা বের করে যদি এটার সমান হয় তাহলে বুঝবো যে হ্যাঁ ব্যাখ্যা করা যায় যে এটাই আমার বাইনারি ভ্যালু, ঠিক আছে। তাহলে আমরা বাইনারি ব্যাখ্যা করবো কীভাবে, আমরা এইভাবে একটা সিরিজ দেখবো 1 2 4 8, 1 2 4 8, 8 পর্যন্ত কেন লিখলাম, এখানে কয় বিট আছে 4 বিট। বিট কি, বিট হচ্ছে বাইনারিতে অবস্থিত প্রত্যেকটা ডিজিট বা অঙ্ককে বিট বলা হয়। তাহলে 0 একটা বিট, 1 একটা বিট, 1 একটা বিট, 1 একটা বিট, এই যে 4টা বিট। 4টা বিট থাকলে আমরা এইভাবে 1 2 4 8 নিব। এটা কীভাবে লিখলাম, 1-এর ডাবল কি 4, 4-এর ডাবল 1-এর ডাবল 2, 4-এর ডাবল 2 ডাবল হচ্ছে 4, 4-এর ডাবল হচ্ছে 8, এইভাবে লিখবো। এটার ব্যাখ্যা আছে, এটা পরে আসবো আমরা। এখন এই সংখ্যাগুলোর ভিতরে এই সিরিজে কোন কোন সংখ্যা যোগ করলে আমার 14 হয় সেটা আমরা নির্ণয় করবো। দেখেন 8 আর 4 যোগ করলে 12, আর 2 14, তাহলে যেইগুলো যোগ করলে 14 হবে বা যেইগুলো যোগ করে আমার 14 পাইছি সেইগুলোর নিচে আমরা 1 লিখবো, আর বাকি যেটা যোগ করা লাগে নাই সেইটা 0 লিখবো। তাহলে দেখেন আমরা এইটার বাইনারি বের করে আমরা কি দেখলাম যে 1110 আসছে, যেটা এই উত্তরের সাথে সাদৃশ্য। আমরা আরেকভাবে বাইনারি বের করতে পারি, সেটা হচ্ছে 14কে আমরা 2 দ্বারা ভাগ করব শুধু। তাহলে 14কে 2 দ্বারা ভাগ করলে কি হয়, 7 দুগুণে 14, ভাগশেষ 0। তাহলে এখানে থাকবে হচ্ছে ভাগফল, এখানে থাকবে ভাগশেষ। আবার এটাকে ভাগ করব 2 দ্বারা, তাহলে 3 দুগুণে 6, ভাগশেষ 1, আবার 2 দ্বারা ভাগ করব। তাহলে কত, 2 1 কে 2, ভাগশেষ 1, আবার 2 দ্বারা ভাগ করব। এখন দেখেন 2 দ্বারা 1কে ভাগ করা যায়, যায় না। তখন আমরা এখানে কি লিখব, 0 ভাগশেষ 1, ঠিক আছে। তাহলে আমরা লেখার সময় উপর থেকে নিচ থেকে উপরে লিখি, সাজাইলে দেখবেন 1110। তাহলে এই দুইভাবে আমরা বাইনারি নির্ণয় করতে পারি খুব সহজে, ঠিক আছে। এইটা ভাগ করে করে আর এটা আমরা এসে যোগ করে করে। তাহলে আমরা ব্যাখ্যায় কি লিখবো, যে 5 + 6 + 3 = 1110 হতে পারে বাইনারি সংখ্যা পদ্ধতিতে। কীভাবে ব্যাখ্যা লিখবো এরপরে, যে আমরা যদি 5 + 6 + 3 এইটা আমরা সাধারণ নিয়ম বা ডেসিমেল নিয়মে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 14, এবং এই 14কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে পাবো 1110। অতএব আমরা বলতে পারি উপরিক্ত যোগফলটি
বাইনারি সংখ্যা পদ্ধতিতে করা হয়েছে। শেষ। খ নম্বরের জন্য এইটুকুই যথেষ্ট। ঠিক আছে। আচ্ছা, কি অবস্থা আপনাদের? আচ্ছা, কথা বল, আপনার ভয়েস দিয়ে কথা বলেন, সমস্যা নেই। কথা না বললে তো আসলে বোঝা যাবে না কোনটা যে প্রশ্ন করছে। আচ্ছা, যাই হোক, বাকিগুলোর কি অবস্থা? একদিন ক্লাসে জয়েন করে পরের দিন যদি না থাকে তাহলে তো বিপদ। আচ্ছা, দেখেন, আমরা মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিক শিখলাম। অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে গতকাল কথা বলেছি। তারপর আমরা একটু টাচ করি এটা, যে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়। যে অক্টাল সংখ্যা পদ্ধতি কি মেইনলি? অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে ডিজিট বা অঙ্ক কয়টা? 8টি। আর হচ্ছে বেস বা ভিত্তি, প্রচুর এমসিকিউ আসে, 8। হ্যাঁ, 8টা কি 0 থেকে 7 পর্যন্ত। দেখেন, অক্টালেরও কিন্তু 7-এর পরের সংখ্যা 10 হয়, এটা আমরা গতকাল কিন্তু দেখাইছিলাম। 7-এর পরের সংখ্যা 10 হয় কোন সংখ্যা পদ্ধতিতে? অক্টাল সংখ্যা পদ্ধতি। 7-এর পরের সংখ্যা 10 হবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। এখন এখানে অন্যভাবে প্রশ্ন আসে যে 7 + 1 = 10 কোন সংখ্যা পদ্ধতিতে? আবার 6 + 2 = 10 কোন সংখ্যা পদ্ধতিতে? আবার হচ্ছে 5 + 3 10 কোন সংখ্যা পদ্ধতিতে? আবার আসে 4 + 4 10 কোন সংখ্যা পদ্ধতিতে? দেখেন কতগুলো নৈবেদিক হয়। 10 - 2 10। এইটা দিলে তো আপনারা আগেই মাথা থাপ দিবেন যে এটা আবার কি প্রশ্ন। 10 - 2 মানে 10-এর থেকে 2 বিয়োগ করলে আবার 10ই হয়, তাই না? অদ্ভুত একটা জিনিস যে আসলে এটা কীভাবে সম্ভব। তা দেখেন, এই সবগুলো হচ্ছে অক্টা নাম্বার সিস্টেমে। আমি একটা ট্রিক্স বলবো, এইটা শুধু মাথায় রাখবেন, আর কিছু মাথায় রাখার দরকার নেই। শোনেন, এই জিনিসগুলো যদি শর্টকাটে ট্রিক্স দিয়ে যদি পড়েন, হ্যাঁ, যদি শেখানো হয়, আমার মনে হয় একটা ট্রিক্স মাথায় রাখলে সব নৈবিত্তিক হয়ে যাবে। আমরা অক্টালে 10 কখন জানি? যখন এই পার্শ্বে আপনার স্বাভাবিক নিয়মে 8 হবে, তখন অক্টালে হবে 10। মাথায় রাখবেন। স্বাভাবিক নিয়ম মানে কি? ডেসিমেলে যোগ করে যদি 8 পান তাহলে অক্টালে 10 হবে। এখন যোগ করে হোক, বিয়োগ করে হোক, যেভাবেই যদি আপনি 8 পান, তার মানে অক্টালে সেটা 10। তাহলে দেখেন, আমরা প্রত্যেকটা একটু অ্যানালাইসিস করি। 4 আর 4 যোগ করলে কত হয়? আমরা জানি ডেসিমেলে 8 হয়, তাহলে অক্টালে 10 হবে। 7 আর 1 যোগ করলে কত হয়? অক্টালের 8, ডেসিমেলের 8, তাহলে অক্টালের 10 হবে। 6 আর 2 যোগ করলে কত হয়? 8, অক্টালের 10 হবে। 5 আর 3 যোগ করলে 8 হয়, অক্টালের 10। এখন দেখেন, এখানে আসি আমরা মজার বিষয়, যে 10 থেকে 2 বিয়োগ করলে আবার 10ই হয় কোন সংখ্যা পদ্ধতিতে, তাই না? আমরা কি বলছি যে এই পাশে 10 থাকা মানেই সেটা অক্টালের 10। তার মানে আমরা এই পাশে কি পাইছি? 8 পাইছি, তাহলে এটা অক্টালের কি? 10। ঠিক আছে, বুঝতে পারছেন আমার আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে আপনি আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন। কালকে এটা হোমওয়ার্ক থাকবে যে এই কম্বিনেশানে, ঠিক আছে, বাম পাশে 8 আসবে, ডান পাশে 10 আসবে, এরকম 4টা কম্বিনেশন তৈরি করবেন আপনারা। যে কীভাবে হচ্ছে সবার উত্তর অক্টালে 10 হবে এমন কম্বিনেশন তৈরি করবেন এইগুলো ছাড়া। সাপোজ আমি এখানে বলতে পারি না 12 - 4 = 10, বলা যায় কি না? আচ্ছা, তারপরে 16 - 8 = 10। তাহলে এইরকম কম্বিনেশন আমাকে তৈরি করে দিবেন। এটা যে করতে পারেন তাহলে আপনারা অলরেডি এটা বুঝে ফেলছেন যে কিভাবে 10 হয়। ঠিক আছে, দেখেন, এই যে কিছুক্ষণ আগে আমরা বাইনারি পড়লাম না? বাইনারি সেম সেম কন্ডিশন। এই পার 10, মানে বাইনারিতে 10 কখন হবে? যখন আপনার এই পাশে যোগ করে অথবা বিয়োগ করে 2 আসবে। মানে সাধারণ আমরা যে ভাষায় কথা বলি, ডেসিমেলে যে ভাষা হচ্ছে ডেসিমেলের ভাষা। সাপোজ আমরা কি বললাম যে 1 + 1 = 10 হয়। আমি যদি এইভাবে বলি, সমস্যা হবে? দেখেন তো, যে 3 - 1 = 10। আমার কথা হচ্ছে এই পাশে 2 হয়েছে কিনা সেটা দেখবো। এই পাশে 2 হয়েছে, 3 - 1 = 10, এই পাশে 2 হয়েছে। আমি 4 - 2 = 10, বলা যায় কিনা? তাই এই পাশে 2 হয়েছে। 5 - 3 = 10, এই পাশে 2 হয়েছে। দেখেন কতগুলো নৈবিত্তিক, আপনি কতগুলো নৈবিত্তিক নেবেন? আপনি চাইলে অসংখ্য নৈবিত্তিক আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে বেসিকটা ক্লিয়ার করতে হবে আপনাকে, জাস্ট বেসিক ক্লিয়ার, যে আমি এক পাশে 2 দেখবো, আরেক পাশে 10 দেখবো, এটাই হচ্ছে বাইনারি। কথা কি বোঝা গেছে? বাইনারি কি বলেন তো? আমার এক পাশে, মানে আমি এক পাশে 2 দেখবো, মানে ডেসিমেলের 2 যে পাশে, অপর পাশে যদি 10 থাকে তাহলে বলবো বাইনারি। আবার ডেসিমেলের 8 যে পাশে, অপর পাশে যদি 10 থাকে তাহলে বাইনারি। এখন 8 যেভাবেই হোক, বিয়োগ করে হোক, যোগ করে হোক, যেভাবেই হোক, 8 যদি থাকে তাহলে আমরা ওই পাশে 10 যদি পাই তাহলে আমরা বলবো যে এটা অক্টাল নাম্বার সিস্টেম। আচ্ছা, এই যে
কথাটাই যে ইম্পর্টেন্ট একটা মনে করেন যে শর্টকাটই বলেন বা যেটা বলেন এটা দিলাম, এটা বুঝতে পারছেন কে কে, বা এটা নতুন লাগছে কার কাছে একটু বলেন তো, কমেন্ট করেন তো ভাই। বিশ্বাস করবেন এই ট্রিক্সের মাধ্যমে আপনারা অসংখ্য নৈবিত্তিক সলভ করতে পারবেন, অসংখ্য। এবং শুধু অসংখ্য নৈবিত্তিক না, এগুলোর মাধ্যমে খ নাম্বার যে অনুধাবনমূলক প্রশ্ন আসে এইগুলো কিন্তু এই সেমভাবেই কিন্তু এগুলো দেয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলোই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে আমার এই কনসেপ্টটা আমার ঠিক থাকতে হবে। আচ্ছা, সব থেকে মজার বিষয় এখন আমরা অক্টালে আসি। আচ্ছা জি, এইগুলো আসলে আমিও দেখছি অনেকে এইভাবে আসলে করায় না। আসলে আমার কথা কি, যে আপনার কাছে যা আছে, যে টেকনিকগুলো আছে এই টেকনিকগুলো শেয়ার করা হচ্ছে উত্তম, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি যে অক্টালকে 3 বিটের কোড কেন বলা হয়, এটা আমরা দুইভাবে দেখব। হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় খ নাম্বারে আসে, আমি দেখছি। দেখবেন আপনারাও বোর্ড ফোর্স অ্যানালিসিস করলে দেখবেন খ নাম্বারে এইটা আসে। এই যে অনেক সময় যে 5 - 3 যেটা লিখলাম, হ্যাঁ, এই যে 5 - 3 = 10, এইটা আসে অনেক কয়েকবার আসছে। এবং অনেক বড় বড় যে আমরা কলেজ বলি, হেভি ওয়েট কলেজগুলো, রাজপুত্র মডেল, বিভিন্ন বিএফ শাইন, এগুলোতে দেখবেন যে এইরকম ক্রিটিক্যাল ম্যাথগুলো দিয়ে দেয়। আচ্ছা যাই হোক, আমরা অলরেডি কিন্তু বুঝতে পারছি এইরকম কোনো সমস্যা আমাদের আর হবে না আশা করি। এখন আসেন অক্টালকে 3 বিটের কোড কেন বলা হয়। আমরা কিছুক্ষণ আগে অক্টাল পড়লাম, তাই না। অক্টালে কয়টা অঙ্ক থাকে? 0 থেকে 7 পর্যন্ত। খুবই মনোযোগ দিবেন। এর বেস কত? বেস হচ্ছে 8। আমরা দুইভাবে করব। কতভাবে? দুইভাবে। যে কেন অক্টালকে 3 বিটের কোড বলা হয়, আমি 4 বিটের কোড কেন বললাম না, আমি 5 বিটের কেন বললাম না, কেন 3 বিটের কোড বললাম, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জানা। দেখেন, আমি যদি বেসকে যদি আমি 2 এর পাওয়ার দিতে চাই, 2 কেন আসতেছে? কারণ বিট কথা কার সাথে যায় এটা আমাকে বুঝতে হবে। বিট জিনিসটা কি? আসেন আমরা বিট আগে বুঝি। বিআইটি, এই বিআইটি দেখেন এখানে দুইটা অংশ আছে, একটা বি আর একটা আইটি। এটা আসছে বাইনারি ডিজিট এর সংক্ষিপ্ত রূপ। দেখেন তো, বাইনারির বি, ডিজিটের আইটি, এই মিলে হয়েছে কি বিট। তার মানে বিট যখনই বলবে তখনই আপনার প্রথম ফোকাসটা, আপনার প্রথম চোখটা যাবে বাইনারির দিকে, আর কোনো কথা নেই। তাহলে এখানে বলছে অক্টালকে 3 বিটের কোড বলা হয়, তার মানে আপনার বুঝতে হবে যে অক্টালের একটা নাম্বার যেটা বাইনারি 3টা বিটকে নির্দেশ করতেছে। এখন সেটা 0 হোক, যে এটা 1 হোক, যে কোনো অঙ্ক, অক্টালের যে কোনো অঙ্ক বাইনারি 3টা বিটকে নির্দেশ করবে। এইটা হচ্ছে প্রথম কথা। কিন্তু কেন নির্দেশ করে, কেন এইটা হয়, 3 বিটে না হয়ে 4 বিট কেন হয় না, 5 বিট কেন হয় না, অথবা 2 বিট কেন হয় না, এইটার ব্যাখ্যা আমরা করবো। তাহলে প্রথম বুঝলাম যে বিট কথাটা কার সাথে সম্পর্কিত, বাইনারির সাথে সম্পর্কিত। তারপরে বুঝলাম যে অক্টালকে 3 বিটের কোড বলা হয়, তার মানে কি অক্টালের একটা অঙ্ক বাইনারির 3টা বিটের সমতুল্য, এইটা একটা বুঝলাম। এখন আসেন আমি এই 8কে কীভাবে সাজাইতে পারি। আমি 2 এর পাওয়ার যদি 3 দেই, তাহলে কি 8 হয় কিনা দেখেন তো। 2 এর পাওয়ার 3 মানে কি, 2টা মানে 3, মানে 2 3 বার গুণ, তাই না। দেখেন 2 দিয়ে কোনো 4, 4 দিয়ে কোনো 8, তাহলে এখানে 8 হবে, ঠিক আছে। তার মানে এই 2 এর পাওয়ার যা হবে আমরা সেটাকেই বলতে পারি এত বিটের কোড। ভালো করে বোঝেন, আমি 8কে ভাঙায় 2 এর পাওয়ার কত দিতে পারছি? 3, কারণ 2টা আসলে কি বাইনারির বেস, ঠিক আছে, আর এর পাওয়ারটা হবে বিট সংখ্যা। এটা একটা ব্যাখ্যা গেল। আরেকটা দেখেন, সব থেকে গ্রহণযোগ্য ব্যাখ্যা যেটা, বা সব থেকে স্মার্ট, অক্টালের সব থেকে বড় অঙ্ক কোনটা বলেন তো। বড় অঙ্ক ছোট অঙ্কের ভিতরে কি বোঝানো যায়? 0 সব থেকে ছোট অঙ্ক, আর বড় অঙ্ক সব থেকে 7। আচ্ছা, আপনার পরিবারের সব থেকে কিন্তু গ্রহণযোগ্য ব্যক্তিকে, আপনার বড় ভাই, মানে বাবা মার পরে সাপোজ আপনার 5 ভাই বোন, সব থেকে গ্রহণযোগ্যতা কার বেশি, কে সব থেকে সম্মানীয়, বা সব থেকে অনুষ্ঠানে দাওয়াত দিলে সবচেয়ে কাকে দাওয়াত দেয়, দেখবেন যে বড় সন্তানকে দেয় মুরব্বী হিসাবে, ঠিক আছে। তো এই জন্য আপনি দেখবেন যে এই অক্টালের মধ্যে সব থেকে বড় অঙ্কটা কিন্তু এই 7। এখন দেখেন 7-এর যদি আমি বাইনারি করি, ভালো করে বোঝেন, 7-এর বাইনারি করবো আমরা, তাহলে 7-এর বাইনারি কতভাবে করা যায়? এই যে আমরা 1 2 4 8 এইভাবে লিখতে পারি না? 8-এ তো যাবেই না, কারণ যোগ করে 8 তো আসতেছে না, তাহলে 1 2 4 লিখলেই হয়ে যাচ্ছে। আমি যদি 7-এর বাইনারি করি, দেখেন 4 আর 2 6 1 7, সবার কাছে আমি যদি 1 দিই, ভালো করে দেখেন, তাহলে 7-এর বাইনারি হয়ে যাচ্ছে। 7-এর বাইনারি হচ্ছে 1 1 1। কথা কি বোঝা গেছে? এখন এখানে 7-এর বাইনারি 111, এখানে বিট কয়টা আমরা একটু দেখি। 1 একটা বিট, 1 একটা বিট, 1 একটা বিট, তাহলে এখানে 3টা বিট আছে। ভালো করে বুঝতে হবে এটা।
তাহলে দেখেন 7কে আমি 3 বিটে সাজাইছি, মানে আমার কাছে সব থেকে বড় যে অঙ্কটা আছে সেইটা আমার সাজাইতে গেলে যতগুলো বিট লাগবে, সেইটা লিখতে গেলে যতগুলো বিট লাগবে, আলটিমেটলি আমার ছোটোগুলো দেখতে গেলেও বা ছোটোগুলো লিখতে গেলেও আমার সেম বিটই লিখতে হবে। আপনার পরিবারে আপনারা যদি 7 ভাই হন, আপনি যে সম্পত্তিটা পাবেন বড় সন্তান হয়ে, একদম ছোট সন্তানও কিন্তু সেম ভাগই পাবে। এই জন্য এই যে 7-এর আমি যখন বাইনারিতে রূপান্তর করছি, করে দেখলাম 7-এর বাইনারি রূপান্তর করে আমরা দেখলাম 3 বিট। তার মানে বুঝতে হবে এই অক্টালের প্রত্যেকটা অঙ্ককে আমি 3 বিট করে সাজাতে পারবো। কথা কি বোঝা গেছে? আমরা দুইটা ব্যাখ্যা দিলাম এখানে, একটা হচ্ছে অঙ্ক দিয়ে আর একটা বেস দিয়ে। তাহলে এই জন্য অক্টালকে 3 বিটের কোড বলা হয়। সেম ভাবে এরপরে আসবে যে ডেসিমেলকে 4 বিটের, সরি হেক্সাডেসিমেলকে 4 বিটের কোড কেন বলা হয়, এইটা আসবে। দেখেন এখানে একটা প্রবলেম আমরা আশা করি বুঝতে পারছি না, অক্টালকে কেন 3 বিটের কোড বলা হয় দুইভাবে। একটা হচ্ছে বেস দিয়ে, যে আমরা যদি 2-র উপরে পাওয়ার 3 দেই তাহলে 8 হচ্ছে, তাহলে এই যে 3 পাওয়ার এটাই হবে তার বিট সংখ্যা, তার মানে ওই হচ্ছে নাম্বার সিস্টেমটা এত বিটের কোড। ঠিক আছে, এই যে কিছুক্ষণ আগে আমরা এটা ব্যাখ্যা করলাম, এটা পারবো কে কে? এই 7 + 1 = 10 হতে পারে, এটা পারবো কে কে? এই যে 5 + 3 = 10, দেখেন আমি কিন্তু সব কিছু অলরেডি ব্যাখ্যা দিচ্ছি, এগুলো হতে পারে। আবার এই যে আরেকটা অঙ্ক দিচ্ছি দেখেন 298, এটা সঠিক কিনা দেখি, এটা সবাই কমেন্ট করেন তো। এই যে 298 এই সংখ্যাটা সঠিক কিনা এটা একটু সবাই কমেন্ট করে বলেন তো, দেখি কি বুঝতে পারছেন। বলেন এই সংখ্যাটা সঠিক না ভুল সেটা বলেন, সবাই অ্যান্সার দিবেন, এখানে যে কয়জন আছে সবাই অ্যান্সার দিবেন। আর 2 মিনিট পর মনে হয় মিটিং ক্লোজ হয়ে যাবে, পরে আমরা হচ্ছে আরেকটা লিঙ্ক দিব, হ্যাঁ ওই লিঙ্কে ঢুকবেন, কারণ জুমে 40 মিনিট করে ক্লাস নেওয়া যায় তো এটা একটু লিমিটেশন। যাই হোক, রাইট না, এই যে সবাই ধরতে পারছেন যে রাইট না। কেন রাইট না? দেখেন আমরা ক্লাস করে কিন্তু মোটামুটি সাকসেস বলা যায়। কেন রাইট না বলেন? এই যে আমরা প্রথমে দেখছি কি বেস 8 আছে, অঙ্ক 8 আছে, আবার 9 আছে, মানে বেজের বড় আছে, তাহলে কেমনি সঠিক হবে? ইনভ্যালিড নাম্বার। তাহলে আমাদের যে কোনো নাম্বার থাক না কেন আমরা কি অ্যান্সার দিতে পারবো ইনশাল্লাহ। তারপরে এইটা সঠিক কিনা পরেরটা, এই সঠিক কে লিখছে? সঠিক হবে না, সঠিক যে লিখছে সে ভুল লিখছে, বুঝতে পারেন নাকি মনে হয়। এই যে দেখেন এখানে 8 আছে, হ্যাঁ এবার বুঝতে পারছে, এই যে এখানে 8 আছে, বেস 8, তাহলে 8-এর সমান কোনো অঙ্ক থাকতে পারবে না, 8-এর বড়ও থাকতে পারবে না। হ্যাঁ, এই যে 8 আছে, এখানে 9, 8ই থাকতে পারবে না, সেখানে 9 থাকলে কি সঠিক হবে? সঠিক না, তাহলে এটাও সঠিক না। এখন আসেন আমরা একটু বড় সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলি, হেক্সাডেসিমেল। ঠিক আছে, এই যে হেক্সাডেসিমেলে এইটা কথা বললে মোটামুটি এর ভিতরের সব কথা শেষ হয়ে যাবে আমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে। তারপরে আমরা রূপান্তর নিয়ে কাজ করব, এর যোগ বিয়োগ নিয়ে কাজ করব, যোগ বিয়োগ শেষ করব, তারপরে রূপান্তর নিয়ে ক্লাস করব। আমাদের সিকোয়েন্স করা আছে ক্লাসে, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবাই বুঝতে পারছো, আমি বুঝতে পারছি। যাই হোক, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম নিয়ে আমরা কথা বলবো এখন, ঠিক আছে। আচ্ছা, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি? আমরা ওইভাবেই ব্যাখ্যা দেব বা সংজ্ঞা দেব যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 16টি অঙ্ক থাকে এবং যার বেস বা ভিত্তি হচ্ছে 16, তাকে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম বলা হয়। তাহলে হেক্সাডেসিমেলে কী কী থাকে বলেন তো? 0 থেকে 9 পর্যন্ত, তারপরে কি থাকে? A B C D E F, এই যে একটু আলাদা সিস্টেম। হ্যাঁ, আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু সংখ্যার ভিতরেই ছিলাম, এখন কিন্তু আমরা নাম্বারে চলে গেছি, সরি ডিজিট বা বর্ণের ভিতরে চলে গেছি, তাই না? তো আমরা এইভাবে যদি বলি যে, ভালো করে বুঝেন এটা, এটা কিন্তু হেক্সাডেসিমেল, হেক্স মানে 6, ডেসিমেল মানে হচ্ছে 10। তাহলে আমরা 10টা ডেসিমেলের তো আছেই, এই 6টা যুক্ত করে এটা কি হয়ে গেছে? হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 16টি অঙ্ক রয়েছে, যার বেস হচ্ছে 16, তাকে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম বলা হয়। তাহলে এই যে আমরা সংখ্যা দিলাম, এটা আমাদের শেষ, আর কোনো কাহিনী নাই সংখ্যা পদ্ধতি কি। এখন আসেন ওই যে এফ এর পরের সংখ্যা 10, এফ এর পরের সংখ্যা। তো আমরা কি বলছিলাম এখানে, এখানে আমরা কোথায় চাচ্ছিলাম যে এফ এর পরের সংখ্যাটা কত, তাই না?
তো এই প্রশ্ন আমরা কিন্তু ওইভাবে সলভ করব, যে টেকনিকে আমরা সলভ করছি। এফ এর পরের সংখ্যা হচ্ছে 10, আবার এফ এর পরের সংখ্যা কত, এই দুইভাবে আসে। হ্যাঁ, এফ প্লাস 1 ইকুয়াল টু 10 কোন সংখ্যা পদ্ধতিতে ব্যাখ্যা করো, বা এফ এর পরের সংখ্যা কত, এই দুইভাবে আসে। তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা কত? এফ মানে আমি বলছিলাম এর ইকুইভ্যালেন্ট ভ্যালু হচ্ছে 15। এফ মানে 15, আমরা এইটুকু মাথায় রাখবো। এফ মানে 15, জাস্ট এইটুকু মাথায় রাখবো। তাহলে 15-এর সাথে এক যোগ করলে কত হয়? 16। তাহলে যাহাই 16 হেক্সাডেসিমেলে সেটাই 10, ডেসিমেলে যেটা 16 হেক্সাডেসিমেলে সেটা 10। এই কথা আমরা মাথায় রাখতে পারবো কিনা? তাহলে আমরা এইভাবে যদি প্রশ্ন আসে, দেখেন খুবই মজার বিষয় এগুলো। 8 + 8 = 10, 9 + 7 = 10, তারপর a + 6 = 10, b + 5 = 10, c + 4 = 10। দেখেন তো, d + 3 = 10, e + 2 = 10, f + 1 = 10। কতগুলো কম্বিনেশন হলো বলেন তো? কত মজার বিষয় একটা। দেখেন এগুলো আমরা কীভাবে সলভ করব? আমি কিন্তু আপনাদের শর্টকাট বলে দিয়েছি। এ মানে কিন্তু 10, ইকুইভ্যালেন্ট ভ্যালু। ইকুইভ্যালেন্ট মানে কি? সমতুল্য মান। বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে হচ্ছে 15। ইকুইভ্যালেন্ট ভ্যালু এগুলো, ঠিক আছে? দেখেন আমরা সমাধান কিভাবে করব। আমি একটা শর্টকাট বলে দিছি, সেটা হচ্ছে আমরা শুধু এই পাশে ডেসিমেলে, ভালো করে বোঝেন, ডেসিমেলের 16 মানে আমরা যেটা 16 বুঝি, ডেসিমেলের 16 মানে হেক্সাডেসিমেলের 10, এইটুকু মাথায় রাখবো। তাহলে দেখেন 8 আর 8 যোগ করলে কত হয়? 16 হয়, তার মানে হেক্সাডেসিমেলের 10 হবে। কত সুন্দর টেকনিক, এইটা মাথায় রাখলে আমাদের এনাফ। তারপরে দেখেন 7 আর 9 যোগ করলে কত হয় বলেন তো? 16, তার মানে হেক্সাডেসিমেলের 10। এ আর 6, এ মানে কত? এই যে এ মানে 10, দেখেন তাহলে 10 আর 6 যোগ করলে কি? 16, হেক্সাডেসিমেলের 10। আবার দেখেন বি মানে 11, তাহলে 11 আর 5 যোগ করলে কত হয়? 16, হেক্সাডেসিমেলের 10। সি আর 4 মানে কি? সি মানে কত বলেন তো? 12, 12 আর 4 যোগ করলে 16, হেক্সাডেসিমেলের 10। ডি মানে কত বলেন তো? 13, 13 3 যোগ করলে 16, 10। 14 আর 2 যোগ করলে 16, 10। 15 আর 1 যোগ করলে 16, 10। দেখছেন কতগুলো নৈর্ব্যক্তিক হয়? আমরা এইভাবেই শিখবো যাতে আমরা কখনো ভুল না হয়। দেখেন এখানে কত নৈর্ব্যক্তিক, আমি এইভাবে যদি 26 - a = কত, এই প্রশ্ন দেখার সাথে সাথে আপনি কি মনে করবেন? আল্লাহ এটা কি দিচ্ছে, আসমান জমিন কই থেকে দিচ্ছে, তাই না? আসলে কি 26 থেকে এ বিয়োগ করলে কি হয়? আরাফাত ভাইয়া ড্র করেন না, দেখাদেখি করেন না কাইন্ডলি। হ্যাঁ, আপনারা অনেক ম্যাচিউর, আমরা এইগুলো যাতে দেখাদেখি না হয় এইগুলো আমরা ট্রাই করি, ঠিক আছে? আচ্ছা দেখেন 26 - a, 26 মানে কি বলেন তো? 26 এ মানে কত? 10, 26 থেকে 10 বাদ দিলে কত থাকে? 16, তার মানে কত হবে? 10। বুঝতে পারছি কিনা এই শর্টকাট, এই টেকনিকটা বুঝতে পারছি কিনা? একটু মেসেজ জানান তো দ্রুত, কে কে বোঝেন নাই? এগুলো কিন্তু বুঝতে হবে, এগুলো হিডেন টেকনিক, এগুলো কেউ শিখাবে না বা কোথাও পাবেনও না এগুলো। আশা করি পাইলে সেই স্যারকে ধন্যবাদ দিবেন যে সুন্দর একটা কথা বা সুন্দর একটা ক্লাস নিয়েছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো মুখস্থ থাকলে বা মাথায় কয়েকটা টেকনিক থাকলে আপনার কিছু লাগে না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা এইটারও কিছু কম্বিনেশন তৈরি করব, যে কিভাবে 16 হয় আর সেটাকে 10 হয়, এই কিছু কম্বিনেশন তৈরি করব। এগুলো করলে কি হবে, আপনারা বেশি প্র্যাকটিস করলে বেশি আপনাদের জন্যই ভালো। এখন দেখেন এই যে আরেকটা কথা পাইলাম, হেক্সাডেসিমেলকে কেন 4 বিটের কোড বলা হয়। দেখেন সেম ব্যাখ্যা, হেক্সাডেসিমেলের বেস কত? হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি, আমি ইংলিশে লিখতেছি, তার মানে কি ইংলিশে ক্লাস হচ্ছে তা না। দেখেন বেস মানে হচ্ছে ভিত্তি, ভিত্তি কত? 16। এইটাকে মানে 2 পাওয়ার কত দিলে 16 হবে বলেন তো? 2 পাওয়ার 4। তার মানে আমি কি বলছি? 2 পাওয়ার n, এই n মানে পাওয়ার যেটা সেটাই হবে বিট। তাহলে এই জন্য হেক্সাডেসিমেলকে 4 বিটের কোড বলা হয়, 4 বিটের কোড। তার মানে হেক্সাডেসিমেলের একটা অঙ্ক বাইনারির কয় বিটকে নির্দেশ করবে? 4 বিটকে নির্দেশ করবে। আমি যদি দেখে ভালো করে বলি, ভালো করে বোঝেন, আমি এফ লেখা মানে 111, তার মানে দেখেন কয়টা বিট নির্দেশ করলো? 4টা। এখন এই 8 এর বাইনারি কত? 8 এর বাইনারি কিন্তু আপনারা জানেন 1000,
8-এর বাইনারি, তার মানে 4 বিটকে নির্দেশ করছে। আর 7-এর বাইনারি, 7 কিন্তু অক্টাল নাম্বার সিস্টেম না, এই বাইনারি রূপান্তর করলে কি পাবেন আপনার 111 3 বিট। আপনি কি করবেন, সামনে একটা 0 দিয়ে 4 বিট ফিল আপ করতে হবে, ঠিক আছে। তার মানে হেক্সাডেসিমেলের একটা অঙ্ক বাইনারির কয়টা অঙ্ককে নির্দেশ করে, 4টা অঙ্ককে নির্দেশ করে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন, আমরা বেস দিয়ে কথা বললাম, এখন যদি বাইনারি হেক্সাডেসিমেলের সব থেকে বড় অঙ্ক কোনটা বলেন তো, এফ না? এফ এর বাইনারি করলে আমরা কি পাচ্ছি দেখেন তো, 4টা 1, 4টা 1 মানে কি 4 বিট। তাহলে এই জন্য হেক্সাডেসিমেলকে কয় বিটের কোড বলা হয়, 4 বিটের কোড বলা হয়। কত সুন্দর ব্যাখ্যা। আচ্ছা আশা করি এইগুলো নিয়ে আমার মনে হয় আর কোনো কমপ্লেইন থাকার কথা না। এখন সবাই যদি বুঝতে পারেন, আপনারা এই ম্যাথের এই যে 18F এর ধারাটির পরবর্তী সংখ্যা কত, এইটার অ্যান্সার আপনারা কমেন্টে লেখেন দ্রুত, দেখি কে কে পারেন। এইটা যে পারবে, বুঝতে পারবো, অন্ততপক্ষে বুঝতে পারবো সে আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছে। কত রকমের প্রশ্ন হবে আপনি কল্পনাও করতে পারবেন না, এই নাম্বার সিস্টেম থেকে কত রকমের প্রশ্ন হয় আপনি কল্পনাও করতে পারবেন না। একজন লিখছে 10, একজন লিখছে 22, দেখি কারটা সঠিক হয়। একজন 32। আচ্ছা আচ্ছা, আমরা সমাধান করি, হ্যাঁ, দেখি আসলে কি দাঁড়ায়, কারটা সঠিক হয় কারটা ভুল হয় সেটা আগে দেখি। আমাদের সিরিজ এটা, কিন্তু এটা একটা সিরিজ 1,8,F। আমরা এইটার ভিতরে পার্থক্যটা দেখব। একের পরে কত বলেন তো, এই দুটো পার্থক্য কত, 7। এই এফ মানে কত জানেন, 15। তাহলে 8 আর 15 এর পার্থক্য কত, 7। তাহলে আমরা কি বুঝতেছি বলেন তো, প্রথম পদের সাথে 7 যোগ করলে পরের পদ হচ্ছে, আবার এই পদের সাথে 7 যোগ করলে তার পরের পদ হচ্ছে। তার মানে আলটিমেটলি এই এফ এর সাথে আমি 7 যোগ করলে এর পরের পদটা পাবো। তাহলে এফ এর সাথে 7 যোগ, এখন যোগ নিয়ে একটু কথা বলি, যদি এটা পারার কথা না, তারপর আপনাদেরকে বলছি, আর অনেকে পুরাতন স্টুডেন্ট থাকতে পারে তাদের পারার কথা। তাহলে এফ প্লাস 7 আমরা যোগ করব, কিভাবে করব, এফ মানে কত, 15, 15-র সাথে 7 যোগ করলে কত হয়, ভালো করে বুঝবেন, 15-র সাথে 7 যোগ করলে কত হয়, 22। আপনি একটু সেন্সে বলেন, 22 কোনো অঙ্ক কি হেক্সাডেসিমালে আছে? আমরা কিন্তু এক ডিজিটের সাথে আরেক, এক বিটের মানে এক ডিজিট আরেক ডিজিট, মানে এক অঙ্ক আরেক অঙ্কর সাথে যোগ করতেছি, যোগ করে আমি 22 পাইছি। 22 কোনো অঙ্ক কি হেক্সাডেসিমাল আছে? হেক্সাডেসিমাল সর্বোচ্চ আছে এফ পর্যন্ত, এফ এর ভ্যালু কত, সর্বোচ্চ আছে এফ পর্যন্ত, এফ এর ভ্যালু হচ্ছে 15, কিন্তু আপনি যোগ করে পাইছেন 22, তাহলে কি এটা 22 লিখতে পারবেন? পারবেন না। তাহলে ভালো করে বোঝেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমি কি করব, আমি যোগ করে 22 পাইলাম, আমি এখন 22টা আমি লিখবো না, আমরা কি করব, এই বেস 16 বিয়োগ করব। বিয়োগ করলে কি হয় বলেন তো, 22 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 6 হয়, তাহলে আমরা 6 লিখবো। এখন এই বেস 16 যে একবার বিয়োগ করছি, মনে করুন বেস কি, হেক্সাডেসিমাল বেস 16, এটা কি হেক্সাডেসিমাল বেস, বেস একবার যোগ অথবা বিয়োগ করা হলে ক্যারি ওয়ান থাকে। তাহলে এই বেস বিয়োগ করছি মানে কি, আমার ক্যারি ওয়ান আছে, ক্যারি ওয়ানটা পরের বিটে কি হবে, যোগ হবে, কিন্তু পরের বিট যোগ করার কিছু আছে, নেই, তারপর নিচে চলে আসবে, এ 16 হবে অ্যান্সার। বুঝতে পারছি? তাহলে আমরা ম্যাক্সিমাম সবাই কিন্তু ভুল করেছি, তাই না? এখন আসেন এই বিয়োগটা কিভাবে হলো, এইটা বোঝার জন্য আমরা আমরা মানে এই যোগটা কিভাবে হলো এটা বোঝার জন্য আমরা ডেসিবেলের যোগ আগে করি। আপনাকে বলা হলো 47 আর হচ্ছে 28, এই দুইটা যোগ করেন। আপনি এই দুইটা যোগ করে অ্যান্সারটা একটু লেখেন তো দেখি, কে কে পারেন। যোগ তো সবাই পারবেন, এটা অন্যভাবে নিয়েন না যে স্যার আবার যোগ করতে বলছে, ঠিক আছে? শুধু এই দুইটা একটু যোগ করে বলুন তো অ্যান্সার কত হবে। দেখেন আপনারা কিন্তু যোগ পারেন, কিন্তু অন্য নাম্বার সিস্টেমে গেছি আমরা যোগ ভুলাই ফেলছি, এর কারণ আছে, এর কারণটা হচ্ছে বেস। একটু দ্রুত করেন। এই 47 আর 28 এই দুইটা যোগ করলে কত হবে, ডেসিমেলের যোগ, কিন্তু এটা এটা কিন্তু কোনো সমস্যা নাই, ডিরেক্ট আমরা যেভাবে যোগ করি এভাবে যোগ করলেই হয়ে যাচ্ছে।
হ্যাঁ 75। দেখেন এই যোগ করতে আমরা কি করছি, আমরা প্রথমে 7 আর 8 যোগ করছি, ঠিক আছে 7 আর 8 যোগ করছি না, এই প্রথমে 7 আর 8 যোগ করে আমরা কি করছি বলেন তো, 7 আর 8 যোগ করলে 15 হয়, আমরা কি করছি 15 5 হাতে থাকে 1, এইভাবেই তো করছি, মানে ছোটবেলায় শিখে আসছি, আসলে কিন্তু নিয়ম ওইটা না। দেখেন আপনি এই 8 আর 7 যোগ করে 15, আপনি কিন্তু 15 লেখেন নাই, কিন্তু এখানে কি করছেন 15 আর 7 যোগ করলে 22 হয়, ডিরেক্ট 22 লিখছেন, আপনি ভুলে গেছেন যোগ, কিন্তু এখানে এসে আপনি ভুলে গেছেন, ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু তাই কি নিয়ম, আপনি এখানে কেন 15 লিখলেন না, হ্যাঁ এখানে 4 আর 2 6, এখানে কেন এইভাবে লিখলেন না, এর তো কারণ আছে, আছে না, তাহলে কারণটা আমরা দেখব, ভালো করে দেখেন। আমরা যখন দুইটা ডিজিট যোগ করি, তখন যোগ করে যদি বেজের সমান অথবা বেজের বড় হয়, তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারবো না, কারণ কি ওই অঙ্ক যোগ করে যে আপনি 15 পাচ্ছেন, 15 কি অঙ্ক ডেসিমেলের ভিতর আছে নাই, এই জন্য আমরা কি করি, এই 15 থেকে বেস 10 বিয়োগ করি, বিয়োগ করলে কত হয় 5, এই যে 5 আমরা লিখি, যেটা আমরা ওইভাবে লিখি 15 5 হাতে থেকে 1, কিন্তু আসলে এটা না, আপনি বেস 10 বিয়োগ করেছেন, বিয়োগ করে 5 পাইছেন, এই হাতে একটা কিভাবে হলো, এই যে বেস যে একবার বিয়োগ করছেন ক্যারি 1 থাকে, এই ক্যারি 1টা যোগ করছেন, এবার বোঝা গেছে কিভাবে এটা আসলো, তাহলে আমরা বেস বিয়োগ করি আর যোগ করি, ক্যারি 1 থাকে, এখন এখন যোগ করেন 4 আর 2 6 একে 7, আপনি কিন্তু এইভাবে যোগ করেছেন, কিন্তু এইটা এখানে এসে কি করছেন, ভুল করে ফেলছেন, ভুলটা কি ছিল এইরকম যে আমরা যখন যোগ করতেছি তখন বেজের দিকে তাকাচ্ছি না, আমি এফ আর 7 যোগ করলাম, আমি কিন্তু যোগ করতে হেক্সাডেসিমেলের যোগ, এফ এর ভ্যালু কত 15 না, আর এখানে 7, 15 আর 7 আপনি যোগ করে দেখেন, এফ একটা ডিজিট 7 একটা ডিজিট, এই দুইটা ডিজিট যখন আমি যোগ করতেছি, যোগ করে আমার ভ্যালু হচ্ছে 22, আমি ডিরেক্ট 22 কীভাবে লিখবো, কারণ 22 নামে কোনো অঙ্ক তো আমার হেক্সাডেসিমেলে নাই, আপনি তো লেখার ক্ষমতা বা রাইট রাখেন না, তাহলে আমি কি করব, যে বেজের সমান অথবা বেজ থেকে বড় হলে আমরা বেজ বিয়োগ করে দিই, তাহলে বেজ 16 আমরা বিয়োগ করে দিব, তাহলে বেজ 16 বিয়োগ করলে আমি কত পাবো, এখানে 6 পাবো, তাহলে আমরা এখানে প্রথম অবস্থায় 6 লিখবো, যেহেতু যোগ করতেছি, আমরা এখানে দেখেন বেজ বিয়োগ করলে ক্যারি 1 থাকে, ক্যারি 1 সামনে নিয়ে আসবো, কিন্তু এখন যোগ করার কি কোনো অঙ্ক আছে নাই, তাহলে ডিরেক্ট এখানে নিচে চলে আসবে, তাহলে কত হবে 16, তাহলে 18f এর পরে হবে 16, ঠিক আছে, এটা এটা চমৎকার একটা ম্যাথ ছিল, এটা কোনো একটা বোর্ডে হয়তো আসছিল অথবা কোনো একটা কলেজের এমসিকিউ আসছিল, এটা অনেক ভালো লাগছে এই জন্য লিখে নিয়েছি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি সব ধরনের প্রবলেমগুলো সলভ করছি এই নাম্বার সিস্টেম নিয়ে, এখন একটা শেষ প্রশ্ন হচ্ছে 5D কোন ধরনের সংখ্যা, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি এটা হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, হ্যাঁ এখানে এই যে সিরিজটা দিলাম এইটা একটু খেয়াল করবেন, আমি আরেকটা সিরিজ আপনাদের দিই হোমওয়ার্ক হিসাবে, এইটা পারেন কিনা এটা দেখি আমি, 1 7D এর পরেরটা কত হবে, হ্যাঁ এটা হোমওয়ার্ক করবেন আপনারা, এটা হোমওয়ার্ক করলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে, মানে আজকের ক্লাসটা যারা করছে, যত রকমের টেকনিক্যালি এমসিকিউ আছে, যত রকমের টেকনিক্যালি সলিউশন হয় সব কিন্তু করানো হয়েছে, ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।